আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বায়োলজি জীবন পাঠের ৫ নম্বর ক্লাসটা আজকে হবে। তো ৫ নম্বর ক্লাসের টপিক ছিল শ্রেণীবিন্যাসের ধাপসমূহ এবং দ্বিপদ নামকরণ পদ্ধতি। ইনশাআল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমরা অধ্যায়টা শেষ করব। তো প্রথমে আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাসের ধাপসমূহ। তোমরা ইতিমধ্যে জানো যে শ্রেণীবিন্যাস আসলে কি। শ্রেণীবিন্যাস হচ্ছে এই সুবিশাল জীবজগৎকে বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা জীব থেকে আরেকটা জীবকে আলাদা করা। এটাই মূলত হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের ধাপসমূহ। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে ৬০টি। দেখো আমি এখানে লিখেছি শ্রেণীবিন্যাসের ৬০টি ধাপ। প্রথম ধাপটি হচ্ছে রাজ্য, যার ইংরেজি নাম হচ্ছে কিংডম। দ্বিতীয়টা হচ্ছে পর্ব, যাকে ইংরেজিতে ফাইলাম বলে। তোমাদের বেসিক্যালি বাংলাগুলো মুখস্থ করতে হবে, বুঝছো, যে ৭টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে রাজ্য, দ্বিতীয় ধাপ হচ্ছে পর্ব, তৃতীয় ধাপ হচ্ছে শ্রেণী, চতুর্থ ধাপ হচ্ছে বর্গ, পঞ্চম ধাপ হচ্ছে গোত্র, ষষ্ঠ ধাপ হচ্ছে গণ, যার ইংরেজি হচ্ছে জেনাস, সপ্তম ধাপ হচ্ছে প্রজাতি, যার ইংরেজি নাম হচ্ছে স্পিসিস। দেখো, তোমাদের ইংরেজি যদি মনে রাখতে পারো তাহলে ভালো, তবে তোমাদেরকে মনে রাখতে হবে প্রথম ধাপ হচ্ছে রাজ্য, দ্বিতীয় ধাপ হচ্ছে পর্ব, তৃতীয় ধাপ হচ্ছে শ্রেণী, চতুর্থ ধাপ হচ্ছে বর্গ, পঞ্চম ধাপ হচ্ছে গোত্র, ষষ্ঠ ধাপ হচ্ছে গণ এবং সপ্তম ধাপ হচ্ছে প্রজাতি। দেখো আমি এভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে রাজ্যটা হচ্ছে সব থেকে বড়, যার জন্য রাজ্য ১ নম্বরে। পর্ব, এটা আসলে তোমাদেরকে মনে রাখতে হবে, রাজ্যের পরে পর্ব হয়। অনেক সময় এমসিকিউ দেয় যে ৪ নম্বর ধাপটা কি, শ্রেণীবিন্যাসের ৪ নম্বর ধাপ কোনটি, তখন তুমি কি দিবা? অবশ্যই বর্গ। দেখো, এটা মনে রাখার একটা টেকনিক, মানে আমি ব্যক্তিগতভাবে যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে শ্রেণী শ্রেণী ক্লাস। আমি মনে করতাম যে আমি ক্লাস 3-তে পড়ি, তাহলে আমি যদি ক্লাস 3-তে পড়ি তাহলে ওটা হচ্ছে আমার ক্লাস বা শ্রেণী। তাহলে কি, শ্রেণীটা হচ্ছে ৩ নম্বর ধাপে। আমি আরেকটা মনে রাখতাম বর্গ বলতে তোমরা কি বুঝো বলো তো? বর্গ মানে হলো 4টা বাহু অর্থাৎ চতুর্ভুজ। এই যে দেখো, বর্গটা হচ্ছে এরকম যে 4টা বাহু, তাকে বলে বর্গ। বুঝতে পারছো? যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। তো এখানে যেহেতু 4টা বাহু, বর্গের 4টা বাহু, তাহলে বর্গটা হবে 4 নম্বরে। বুঝতে পারছো? আমি এইভাবে মনে রাখতাম। আরেকটা হচ্ছে গোত্রর ইংরেজি হচ্ছে ফ্যামিলি। তো আমি মনে রাখতাম আমার পরিবারে 5 জন সদস্য। বুঝতে পারছো? আমার পরিবারে 5 জন সদস্য, তাই হচ্ছে গোত্রটাও হচ্ছে 5 নম্বরে আছে। 6 নম্বরটা হচ্ছে গণ। এটা গণ এবং প্রজাতি, এটা মনে রাখা লাগবে। এই যে দেখো, রাজ্য পর্ব এই দুইটা মুখস্থ, গণপ্রজাতি মুখস্থ। আর এগুলো হচ্ছে ক্লাস 3-তে পড়ো, তাই 3 নম্বর। তোমার বর্গ হচ্ছে 4টা বাহু, তাই 4 নম্বর। গোত্র অর্থাৎ ফ্যামিলি, তোমার পরিবারে 5টা সদস্য বা 5 জন সদস্য, তাই গোত্রটা হচ্ছে 5 নম্বরে। এগুলো এইভাবে মুখস্থ রাখা লাগবে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা জীবেরই এই 7টা ধাপের আওতায় পড়ে, বুঝছো? যদি দেখো, আমরা মানুষ কি একটা জীব, তাহলে আমাদেরও তো শ্রেণীবিন্যাস হবে। হ্যাঁ, আমাদেরও শ্রেণীবিন্যাস হবে, প্রত্যেকটা জীবেরই শ্রেণীবিন্যাস হয়। আর আমরা মানুষ যেহেতু জীব, তাই আমাদের শ্রেণীবিন্যাস হবে। আর আমাদের শ্রেণীবিন্যাস হতে গেলে এই 7টা ধাপ হচ্ছে কি বলে, এই 7টা ধাপের আন্ডারে আমাদের শ্রেণীবিন্যাসটা আসলে হবে। তোমরা বই একটু রিডিং পড়বা, দেখবা যে এই 7টা ধাপের মাধ্যমে মানুষের বৈজ্ঞানিক নামটা দেওয়া আছে। তো তোমরা ওগুলো অবশ্যই রিডিং পড়বা। মানুষের বৈজ্ঞানিক যে নামটা আসলে বা মানুষের শ্রেণীবিন্যাস, ওটার যেই 7টা ধাপের মাধ্যমে ব্যাখ্যা করা আছে, ওটা আসলে আমি এখানে ব্যাখ্যা করলাম না, তোমরা বই পড়বা। আর ওটা তেমন একটা ইম্পর্টেন্ট যে তাও না। এখন আমি যাব হলো নেস্টেড হায়ারার্কি। ও হ্যাঁ, নেস্টেড হায়ারার্কিতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে
এই যে রাজ্যতে যতগুলো জীব, এগুলোর সংখ্যা সব থেকে বেশি কিন্তু বৈশিষ্ট্য কম। আচ্ছা, বিষয়টা আমি এইভাবে না বুঝাই। দেখো, প্রথমে আছে রাজ্য, ওই যে মনেরার মতো, মনেরা সব থেকে দুর্বল, তার থেকে শক্তিশালী হচ্ছে প্রোটিস্টা, তার থেকে শক্তিশালী ফানজাই, তার থেকে শক্তিশালী প্লান্টি, তার থেকে শক্তিশালী হচ্ছে অ্যানিমিলিয়া। ঠিক এই রকমই রাজ্য, অর্থাৎ এর বৈশিষ্ট্য হচ্ছে কম, সব থেকে বৈশিষ্ট্য কম হচ্ছে রাজ্যের, কিন্তু প্রজাতির বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে বেশি। কারণ প্রজাতি হচ্ছে সব থেকে নিচে আছে। ওই ঠিক অ্যানিমিলিয়া সব থেকে শক্তিশালী ছিল। কেন শক্তিশালী ছিল অ্যানিমিলিয়া? কারণ অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্য বেশি ছিল, উন্নত মানের বৈশিষ্ট্য ছিল, তাই রাজ্যের বৈশিষ্ট্য সব থেকে কম। জীবে বৈশিষ্ট্য বেশি, বৈশিষ্ট্য সব থেকে বেশি। রাজ্যে সব থেকে বৈশিষ্ট্য বেশি, তাহলে রাজ্যের থেকে বৈশিষ্ট্য কম পর্বের, পর্ব থেকে বৈশিষ্ট্য কম শ্রেণীর, শ্রেণীর থেকে বৈশিষ্ট্য কম বর্গের, বর্গ থেকে বৈশিষ্ট্য কম গোত্রের, তারপর গোত্র থেকে বৈশিষ্ট্য কম গণর, গণ থেকে বৈশিষ্ট্য কম হচ্ছে প্রজাতি। তাহলে সব থেকে কম বৈশিষ্ট্য হচ্ছে প্রজাতি। তোমাদের এমসিকিউ আসবে, সব থেকে কম বৈশিষ্ট্য কার? প্রজাতি। জীবের বৈশিষ্ট্য সব থেকে কম। তবে রাজ্যতে জীবে বৈশিষ্ট্য সব থেকে বেশি হলেও, ও দুঃখিত দুঃখিত, আমি তো ভুল লিখছি রে। জীবে বৈশিষ্ট্য সব থেকে কম হবে এখানে, তাই তো, যেহেতু উপরে আছে এটা হবে কম। জীবে সব থেকে বৈশিষ্ট্য কম, এটাতে হবে বেশি, আমি আসলে উল্টা লিখছি। তবে জীবে বৈশিষ্ট্য কম হলেও এখানে জীবের সংখ্যা বেশি, জীবের সংখ্যা বেশি, বৈশিষ্ট্য কম কিন্তু সংখ্যা বেশি। আর প্রজাতিতে হচ্ছে বৈশিষ্ট্য সব থেকে বেশি, হ্যাঁ বৈশিষ্ট্য সব থেকে বেশি কিন্তু সংখ্যা কম। জীবের বৈশিষ্ট্য সব থেকে বেশি হলো, কিন্তু এখানে হচ্ছে সংখ্যাটা হবে কম, সংখ্যা কম, তোমরা এটা মনে রাখবা। অর্থাৎ ওপরে বৈশিষ্ট্য সব থেকে কম আর নিচে বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে বেশি, তাহলে জীবের সংখ্যা কি? সংখ্যা বেশি হবে। ওপরে বৈশিষ্ট্য কম কিন্তু সংখ্যা বেশি, নিচে বৈশিষ্ট্য বেশি কিন্তু সংখ্যাটা হচ্ছে কম, জীবের সংখ্যা কম। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি হলো নেস্টেড হায়ারার্কি। তোমাদের পরীক্ষার খ নম্বরে আসে যে নেস্টেড হায়ারার্কি কাকে বলে। এগুলো তোমরা নতুন শব্দ শুনতেছ, বুঝবা, এটা হচ্ছে একদম সহজ একটা বিষয়, শব্দ দেখে ভয় করবা না, শব্দ থেকে ভয় করার কিছু নাই। নেস্টেড হায়ারার্কি মানে হচ্ছে সব থেকে উপরে কে? সব থেকে উপরে হচ্ছে রাজ্য, রাজ্যর একটি হচ্ছে সেট, মনে করো রাজ্যের আন্ডারে পর্ব, পর্বের আন্ডারে শ্রেণী, শ্রেণীর আন্ডারে বর্গ, বর্গের আন্ডারে আছে হচ্ছে গোত্র, গোত্রের আন্ডারে গণ, গণর আন্ডারে আছে হলো প্রজাতি। বুঝতে পারছো? তাহলে এই যে 1 2 3 4 5, অর্থাৎ এই যে নিচের যে 6টা আছে, নিচের 6টা হচ্ছে রাজ্যের অন্তর্গত। বুঝতে পারছো? রাজ্যের আন্ডারে আছে হলো পর্ব, পর্বের আন্ডারে শ্রেণী, শ্রেণীর আন্ডারে বর্গ, বর্গের আন্ডারে গোত্র, গোত্রের আন্ডারে হচ্ছে গণ, গণর আন্ডারে আছে হলো প্রজাতি। তাহলে এই যে দেখো নিচে আছে হলো 6টা, এই 6টাই হচ্ছে রাজ্যের অন্তর্গত। বুঝতে পারছো? রাজ্য হচ্ছে সেট, রাজ্যের সেট হচ্ছে এই যে রাজ্যের উপসেট হচ্ছে এই যে এই নিচের 6টা। অর্থাৎ মনে করো এই যে হাত, আমার হাত দেখতেছো না, এই হাতের যে এটা যে অংশ, মানে হাতের এই যে মোটা যে অংশটা, এটা হচ্ছে মনে করো রাজ্য। আর রাজ্যের শাখা, রাজ্যের শাখা এটা মনে করো পর্ব, এটা মনে করো শ্রেণী, এটা মনে করো গোত্র, এটা মনে করো জেনাস, এটা মনে করো প্রজাতি, এইরকম। বুঝছো? অর্থাৎ এই নিচের 6টা রাজ্যের অন্তর্গত। এটা যে এই যে অন্তর্গত, এই পদ্ধতিটাই আসলে হচ্ছে নেস্টেড হায়ারার্কি। চলো আমি এটা লিখিত আকারে বুঝাই, তাহলে তোমরা বুঝবা। দেখো আমি এখানে লিখেছি উপরের ধাপ হলো রাজ্য, এই যে উপরের ধাপ হলো রাজ্য, এটি একটি সেট, সেট বা শাখা।
কিন্তু তুমি সেট লেখবা, এখানে সেট, বইয়ে সেট লেখা আছে সেট, আর তার নিচের ধাপগুলো হলো রাজ্যের উপসেট, মানে রাজ্যের নিচে যতগুলো ধাপ আছে ওগুলো হচ্ছে উপসেট বা উপশাখা। এই পদ্ধতিকে নেস্টেড হায়ারার্কি বলে। যেমন রাজ্যের উপসেট হলো পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। মানে দেখো রাজ্যটা হচ্ছে সেট, তার নিচে যতগুলো আছে সবগুলো হচ্ছে তার উপসেট, মানে তারই অন্তর্ভুক্ত। এই পদ্ধতিটাই হচ্ছে নেস্টেড হায়ারার্কি। যদি খ নম্বরে আসে যে 3 লাইন লিখবা তোমরা। এবার চলো আমরা জানবো দ্বিপদ নামকরণ পদ্ধতি। আমাদের এখনকার টপিক হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বি মানে কি? দ্বি মানে দুই। পদ মানে কি? পদ। পদ মানে তো তোমরা বুঝো, যে ধরো আমি উদাহরণ দিয়ে বুঝাই। দেখো দ্বিপদ মানে কি? দুইটা অংশ। যেমন ধরো আমার চ্যানেলের নাম হচ্ছে গোল্ডেন হিলস, ঠিক আছে? সরি, আমি একটু ইয়েতে লিখি, গোল্ডেন হিলস, ঠিক আছে? গোল্ডেন হিলস একাডেমি। তবে দুইটা পদ, যেহেতু গোল্ডেন হিলস লিখলাম আমি শুধু। দেখো গোল্ডেন হিলস, গোল্ডেন একটা পদ, হিলস একটা পদ। বুঝতে পারছো আমার কথা? এই দুইটা মিলে হলো দ্বিপদ। গোল্ডেন একটা পদ, হিলস একটা পদ, দুইটা মিলে দ্বিপদ। আর এই দ্বিপদ নামকরণ পদ্ধতি, এই দ্বিপদ মানে দুইটা পদ মিলে যে নামকরণটা করলাম আমি, এটা কিভাবে হলো সেটা এখন আমরা ব্যাখ্যা করব বা সেটা সম্পর্কে জানবো। এই জন্য আমাদের টপিকের নাম হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল বেশি আসে। ওই যে মনেরা থেকে ফানজা অ্যানিমেলিয়া পর্যন্ত যে 5টা বৈশিষ্ট্য আর দ্বিপদ নামকরণ পদ্ধতি, এখান থেকে বেশি সব প্রায় বলা যায় 90% সৃজনশীল আসে, মানে লিখিত। তো ধরো দ্বিপদ নামকরণ পদ্ধতি আসলে বিভিন্ন জীবের বৈজ্ঞানিক নাম সম্পর্কিত, বুঝছো? যেমন ধরো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, ধানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা। এইরকম বৈজ্ঞানিক নাম। তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে বৈজ্ঞানিক নাম আবার কি? আচ্ছা, এটা আমি লিখি। বৈজ্ঞানিক নাম মূলত ল্যাটিন ভাষায় তৈরি করা হয়। যেমন ধরো আমরা জানি ধান, বাংলাদেশে তুমি যেখানে ধান বলবা ওরা কিন্তু চিনতে পারবে যে ধান আসলে কিসের নাম, ধান গাছ বা ধান। যখন তুমি আমেরিকাতে যাবা, আমেরিকাতে গিয়ে যদি তুমি ধান বলো ওরা তো বুঝবে না, তখন ওরা বলবে ধান কিসের নাম, আমরা তো ধান নামে তো কোনো আমরা শব্দই শুনিনি, কারণ ওদের ভাষাটা অন্য আর আমাদের ভাষা অন্য। বুঝতে পারছো? আবার তুমি যখন মিশরে যাবা, মিশর দেশ অবশ্যই নাম শুনছো, বা সৌদি আরবে যাবা, তখন গিয়ে যদি তুমি বলো ধান, তাহলে তো ওরা তো চিনবে না। মানে ওখানকার সায়েন্টিস্টদেরকে যখন তুমি বলবা যে আমাদের দেশে ধান চাষ অনেক ভালো হয়, ওরা তো বুঝবে না। যখন তুমি ওদেরকে বলবা, বিশ্বের যে কোনো দেশে যেয়ে বলবা অরিজা স্যাটিভা, অরিজা, দুঃখিত বড় হাতের হবে প্রথম লেখাটা, অরিজা স্যাটিভা, বিশ্বের যে কোনো দেশের বিজ্ঞানীদের কাছে গিয়ে তুমি বলবা অরিজা স্যাটিভা। বুঝতে পারছো? তাহলে সকল আমেরিকা বলো, মিশর বলো, সৌদি আরব বলো, বাংলাদেশেরাও বুঝবে যে অরিজা স্যাটিভা মানে হচ্ছে ধান, অর্থাৎ ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা স্যাটিভা। বুঝতে পারছো? এভাবে বৈজ্ঞানিক নামগুলো হয়, কারণ ওই দেশের মানুষ আমাদের বাংলা ভাষা জানে না, তাই আমরা পৃথিবীর 195টা দেশেই এই বৈজ্ঞানিক নামটা ব্যবহার করতে পারবো। ওখানে গিয়ে আমি ধান বললে তো চিনবে না, অরিজা স্যাটিভা বলা লাগবে। ঠিক সেই রকমই আমরা ওখানে গিয়ে যদি মানুষ বলি, ধরো আমরা মিশরের বৈজ্ঞানিক মানে বিজ্ঞানীকে বললাম যে আমাদের দেশে মানুষগুলো মারা যাচ্ছে, ওরা তো মানুষ আর বুঝবে না, তখন আমাদেরকে বলতে হবে কি জানো? মানুষের বৈজ্ঞানিক নামটা ওদেরকে বলা লাগবে। যদি সৌদি আরবে যাই, মানুষের বৈজ্ঞানিক নাম বলা লাগবে। কি বলা লাগবে? হোমো স্যাপিয়েন্স। এটা কাদেরকে বলা লাগবে? এটা বলা লাগবে হচ্ছে বিজ্ঞানীদেরকে। এই জন্য এটা হচ্ছে সায়েন্টিফিক নেম, এটা হচ্ছে অরিজিনাল নেম, মানে মানে আমাদের যে প্রচলিত যে নামটা আসলে আমাদের দেশের। তো চলো আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানি। দ্বিপদ নামকরণ পদ্ধতি, এই যে দেখো তো, সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম সবসময় দুইটা পদ মিলা হয়, একটা পদ মিলে কখনোই হবে না। অরিজা একটা পদ, স্যাটিভা একটা পদ। তো
তোমরা আবার এটা নোট করো না, এটা কিন্তু নোট করার দরকার, এটা হচ্ছে অন্য একটা পৃষ্ঠা, আমি বোঝানোর জন্য বলতেছি। এখন যা যা লিখবো সেটা নোট করবা। তো পরীক্ষাতে আসে দ্বিপদ নামকরণ পদ্ধতি কাকে বলে? দেখো আমি লিখেছি গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে জীবের বৈজ্ঞানিক নামকরণ করাকে দ্বিপদ নামকরণ বলে। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে গণ আর প্রজাতি আবার কি? এই যে দেখো, আমরা জানলাম যে ধান আমাদের দেশে বাংলা ভাষার একটা শব্দ, এর ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা বা অরিজা স্যাটিভা, যেটাই বলো সবটাই ঠিক, অরিজা স্যাটিভা। বুঝতে পারছো? অরিজা স্যাটিভা। এই যে প্রথম নামটা হচ্ছে গণ, বুঝতে পারছো? প্রথম নামটা হচ্ছে গণ, দ্বিতীয় নামটা হচ্ছে প্রজাতি। এটা সবার ক্ষেত্রে যতগুলো জীব আছে সব জীবের বৈজ্ঞানিক নাম দুইটা পদ মিলা হয়, প্রথমে একটা পদ দ্বিতীয় একটা পদ। সবার ক্ষেত্রেই প্রথম পদটা হবে গণ এবং দ্বিতীয় পদটা হবে প্রজাতি। বুঝতে পারছো? চলো এখন আমরা জানি এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি কেন চালু করা হলো বা দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্যটা আসলে কি। দ্বিপদ নামকরণের লক্ষ্য হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারোনি, আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে দেখো, আমাদের পৃথিবীতে তো অনেক জীব আছে, অনেক উদ্ভিদ, অনেক প্রাণী, অসংখ্য, 13 লক্ষ বা মানে বলছিলাম তো, মানে প্রথম ক্লাসে আমি বলছিলাম অসংখ্য, এক কথায় আমরা জানি না, আমরা কখনো দেখিনি। তো এদের প্রত্যেকটারই যেন প্রত্যেক দেশে গিয়েই বিজ্ঞানীরা জানতে পারে যে এটা হচ্ছে এই প্রাণী। তো এটা জানার জন্য হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি আসলে। তো এটার লক্ষ্য হচ্ছে বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। মানে এই বৈচিত্র্যময় অসংখ্য জীবজগতের প্রত্যেকটা জীবকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা নামে চিনা বা জানারটাই হচ্ছে দ্বিপদ নামকরণের হচ্ছে লক্ষ্য। এক কথায় যেন জ্ঞানজাম না লাগে, এটা হচ্ছে সহজ বাংলা ভাষা। গরু, ছাগল, মহিষ সবগুলো যদি মানে বলি, আমার বাংলাদেশে বলতেছি ঠিক আছে, যদি আমি বিদেশে গিয়ে যদি গরু, ছাগল, মহিষ এগুলো যদি বলি, ওরা তো বুঝতেই পারবে না আমার কথা। যখন আমি সায়েন্টিফিক নেমটা বলবো তখন ওরা বুঝতে পারবে যে না, এই ছেলে বা এই মেয়ে এই প্রাণীর বা এই জীবের কথা বলতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাজ হচ্ছে ঠাড়াই মুখস্থ করা, কোনো প্রকারের হতাশ হওয়া যাবে না। যেটা বুঝবা না মুখস্থ করো, বায়োলজির কাজই হচ্ছে এটা, বুঝবা না তো মুখস্থ করো। আর আমি মনে করি আমি যেভাবে বলতেছি আশা করি তোমরা বুঝতে পারতেছো আমার কথা। তো এবার আসি, দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আসলে করার জন্য কিছু জায়গা থেকে অনুমোদন নেওয়া লাগে। যেমন ধরো তুমি একটা প্রাণী আবিষ্কার করলে, নতুন একটা প্রাণী তুমি আবিষ্কার করলে, সেই প্রাণীটার তুমি নামকরণ করবা। কারণ পৃথিবীতে বর্তমানে যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণীরই দ্বিপদ নামকরণ হয়ে গেছে, সবগুলো উদ্ভিদেরই দ্বিপদ নামকরণ হয়ে গেছে। তো তুমি মনে করো এমন একটা প্রাণী বা উদ্ভিদ আবিষ্কার করলে, তো তোমার তো ওটার তো নামকরণ করা লাগবে। ওটার নামকরণ তোমার নাম অনুযায়ী হবে, যেই বিজ্ঞানী আবিষ্কার করে সেই বিজ্ঞানীর নাম অনুযায়ী মানে প্রাণীর নামকরণ করা হয়। তো তুমি যদি আবিষ্কার করো তাহলে তোমার নামকরণ করে তুমি মানে নামকরণ করবা তোমার নাম অনুযায়ী। তো এটার একটা সংস্থা আছে, মানে দুইটা সংস্থা, একটা হচ্ছে ICBN আর একটা হচ্ছে ICZN। যদি তুমি উদ্ভিদ আবিষ্কার করো, নতুন উদ্ভিদ, তাহলে তোমার ICBN থেকে অনুমোদন নেওয়া লাগবে। আর যদি তুমি প্রাণী আবিষ্কার করো, নতুন কোনো প্রাণী, তাহলে তোমার ICZN থেকে অনুমোদন নেওয়া লাগবে। চলো লিখে দিই আমি। উদ্ভিদের ক্ষেত্রে ICBN এর পূর্ণরূপ হচ্ছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লাচার। বোটানি বানানটা তোমরা একটু দেখো তো, বোটানিক্যাল বইয়ে কিন্তু আছে, বইয়ে তোমরা এগুলো পড়বা, অবশ্যই রিডিং পড়বা। প্রাণীর ক্ষেত্রে ICZN, এই যে দেখো ICBN ICZN এই দুইটাই হচ্ছে সংস্থা, বুঝছো? ICBN একটা সংস্থা যেটা উদ্ভিদের নামকরণ ক্ষেত্রে ভূমিকা রাখে, প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ICZN, সেটা প্রাণীর নামকরণের ক্ষেত্রে ভূমিকা রাখে। ICZN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লাচার। বোটানি মানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, জুওলজি মানে হচ্ছে প্রাণী বিজ্ঞান, যেটা আমাদের আছে। তো বোটানি মানে উদ্ভিদ, সেজন্য উদ্ভিদের ক্ষেত্রে ICBN, আর প্রাণীর ক্ষেত্রে
ICZN অর্থাৎ জুওলজিক্যাল, এই যে জেডতে জুওলজি, এটা তোমরা মনে রাখবা। 1753 সালে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস স্পেসেস প্ল্যান্টেরাম বইটি রচনা করে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বইটার নামও ইম্পর্টেন্ট, বুঝছো? স্পেসেস প্ল্যান্টেরাম, এটা একটু মনে রাখবা। কে আবিষ্কার করলো, কে রচনা করলো? ক্যারোলাস লিনিয়াস, 1753 সালে। আমরা তো এতক্ষণ অনেক কিছুই জানলাম, এবার আমরা জানবো যে ধানের বৈজ্ঞানিক নেম অরাইজা স্যাটিভা এবং মানুষের বৈজ্ঞানিক নেম হোমো স্যাপিয়েন্স, এবং সমগ্র জীবজগতের যে বৈজ্ঞানিক নামটা কিভাবে তৈরি হয় সেটা জানবো আমরা এখন। অর্থাৎ নামকরণ পদ্ধতির ধাপসমূহ বা পদ্ধতি, এটা হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা আসেই এটা বলো ঘ নম্বর বলো বা গ নম্বর বলো বা 3 বা 4 মার্কের জন্য এটা আসে। নামকরণ পদ্ধতির হচ্ছে প্রথম যেটা ধাপ, সেটা হচ্ছে নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে বা ল্যাটিনের মতো হতে হবে। অর্থাৎ যে নামকরণ করবা ওটা তোমার ল্যাটিন ভাষায় হতে হবে। তুমি ইংরেজিতে তো নামকরণ করতে পারবা না, তুমি ধানের নাম তো বাংলাতে করতে পারবা না, হিন্দিতে করতে পারবা না, আরবিতে করতে পারবা না, তোমার ল্যাটিন ভাষাতেই হতে হবে। এই যে দেখো ধানের বৈজ্ঞানিক নাম আমি লিখলাম না, অরাইজা স্যাটিভা, সেটা হচ্ছে মূলত ল্যাটিন ভাষা, তাতেও কোনো সমস্যা নাই, তবে লেখা উচিত, বৈজ্ঞানিক নামের শেষে এরকম করে লেখা উচিত। এই যে 5টা বা 6টা দেখতেছো না, বা 5টা, এই 5টা বইয়ে তো অনেকগুলো দেওয়া আছে, বই অবশ্যই রিডিং করবা। এই 5টা তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে, মেইনগুলো লিখবা। আমি তো বড় বড় করে লিখছি, তোমরা চাইলে ছোট ছোট করে লিখবা, বুঝছো? তোমাদের মতো করে লিখবা। সব যে মুখস্থ করবা এই মানে বুঝে বুঝে পড়লে মনের মধ্যে এমনিতেই মনে থাকে। আচ্ছা, এবার তাহলে আমাদের সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে কিছু জীবের বৈজ্ঞানিক নাম। তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ তোমাদের বইয়ে যেগুলো আছে, এই যে দেখবা ধান থেকে শুরু করে কি পর্যন্ত জানি আছে, আমার সঠিক খেয়াল হচ্ছে না, আছে অনেকগুলোই আছে, তোমাদেরকে ওগুলো মুখস্থ করতে হবে। দেখবা এরকম লেখা আছে ধান অরিজা স্যাটিভা, অর্থাৎ অরিজা স্যাটিভা, এগুলো তোমাদের এমসিকিউ আসে। পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এই যে দেখো বাংলা লিখে দিচ্ছি সাইডে। কাঁঠাল হচ্ছে আর্তোকার্পাস হেটারোফাইলাস। শাপলা হচ্ছে নিমফিয়া নওচলি। জবা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনসিস, এই যে রোজা সাইনসিস এই দুইটা কিন্তু এক, বুঝছো? একটা পদ, আর হিবিস্কাস একটা পদ, হিবিস্কাস রোজা সাইনসিস। দেখো আমি বাংলাতেও লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করবা, কিন্তু এখন না, কারণ অলরেডি এই চ্যাপ্টারে তোমাদের অসংখ্য বৈশিষ্ট্য অসংখ্য পড়া হচ্ছে, তোমরা ওগুলোই ভালো করে রিভাইজ দাও প্রতিদিন। দেখো এখানে প্রায় 10টা 12টার মতো বৈজ্ঞানিক নাম মুখস্থ করা লাগবে তোমাদের। প্রতিদিন তোমরা 3টা করে বৈজ্ঞানিক নাম মুখস্থ করবা, যদি 3টা করেও কঠিন হয়, যদি 3টা করেও কঠিন হয় 2টা করে, অন্তত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তোমরা যেন এগুলো মুখস্থ করতে পারো। দরকার হলে প্রতিদিন একটা করে মুখস্থ করবা, 12টা 12 দিনে মুখস্থ করবা। ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, এই যে দেখো ইংরেজিটা আমি ভুল করে নিচে লিখছি, বাংলাটা উপরে লিখছি, জায়গা ছিল না। প্লাজমোডিয়াম ভাইভেক্স, এই যে দেখো প্রথমটা বড় হাতের আর সবগুলো হচ্ছে ছোট হাতের। কলেরা জীবাণু, আমি তো এটা ভুল করছি মনে হয়, এটা আমি ভুল করছি, বুঝছো? এটা আমি ভুল করছি, তোমরা একটু বই থেকে লিখে নিবা, এটা আমি ভুল করেছি। আচ্ছা তোমরা একটু শোনো, আমি হয়তো লিখতে ভুল করছি, তোমরা বইয়ে দেওয়া আছে ম্যালেরিয়া জীবাণু আর কলেরা জীবাণু, এই দুইটা তোমরা একটু বই দেখে লিখবা, বুঝতে পারছো? আমি একটু লিখে দিই, কি করব, কাটাকাটি? না, কাটাকাটি তো করা যাবে না, কি করা যায়? আচ্ছা আমি এই যে এই দুইটা আপাতত গোল মানে একটা দাগ দিয়ে দিলাম, সাইডে লিখলাম বই, বই দেখো, বই দেখো।
ম্যালেরিয়া জীবাণু, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই মনে পড়ছে। তোমাদের কিছু করা লাগতেছে না, আমার মনে পড়ছে। ভিব্রিও কলেরা হবে, ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা, কলেরা, কলেরা। তোমরা বানানটা একটু দেখবা, বানানটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। ভিব্রিও কলেরা, এটা হচ্ছে ভিব্রিও, মনে থাকবে। বাংলাটা একটু লিখে নিও। আর এই যে প্লাজমোডিয়াম ভাইভেক্সের বাংলা হচ্ছে এটা, এখানে একটু কাটাকাটি হলে আমি দুঃখিত, তোমরা একটু ম্যানেজ করবা। আরশোলা, আরশোলা হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা, এই যে দেখো আমি বাংলা লিখে দিছি, পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ইন্ডিকা। ইলিশ ট্যানিওলোসা ইলিশা, ট্যানিওলোসা ইলিশা। অবশ্যই অবশ্যই তোমরা ইলিশাটার অর্থাৎ ট্যানিওলোসা ইলিশা, ইলিশারটা একটু মনে রাখবা, গুরুত্ব দেবা বেশি, পরীক্ষাতে আসে। কোনো ব্যাং ডুট্রোফাইনাস মেলানোস্টিকটাস, এই যে দেখো আমি বাংলা দিয়ে লিখে দিছি, ডুট্রোফাইনাস মেলানোস্টিকটাস। দোয়েল, দোয়েল হচ্ছে কপসিকাস সোলারিস, কপসিকাস সোলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস। মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, এটা মানুষ, এটা ইম্পর্টেন্ট বেশি, বুঝছো? সবগুলোই ইম্পর্টেন্ট, এই যে 12টা কি 13টা বললাম, সবগুলো ইম্পর্টেন্ট। তবে তোমাদের অধ্যায় শেষ হলো, তবে তোমাদেরকে একটা কথা বলি শোনো, তোমরা এই অধ্যায় থেকে সব পড়বা ঠিক আছে, কিন্তু বেশি গুরুত্ব দিবা হচ্ছে ওই যে 5টা রাজ্যের বৈশিষ্ট্য, আর হচ্ছে এই যে নামকরণ পদ্ধতি, এই যে ধাপসমূহ, এই কটা, এগুলো কিন্তু বেশি, মানে বেশি বলতে কি প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই আসে, এখান থেকেই আসে সৃজনশীলগুলো। আর এমসিকিউ যদি বলো, তোমাদেরকে সব পড়তে হবে এমসিকিউ এর জন্য, কোনো মাফ নাই, সবই পড়তে হবে, কিন্তু এই 5টা বৈশিষ্ট্য তোমাদেরকে ঠোঁটস্থ থাকা লাগবে। আর এগুলো প্রায় প্রতিদিন একটা করে পড়বা, আমি কোনো চাপ দেবো না তোমাদেরকে, প্রতিদিন একটা করে পড়বা, মানে সব পড়বা, ফিজিক্স পড়বা, কেমিস্ট্রি পড়বা, ম্যাথ পড়বা, ইংরেজি পড়বা, বাংলা পড়বা, ইত্যাদি সবই পড়বা, কিন্তু প্রতিদিন তোমরা এটা রিভাইজ দিবা। আর বায়োলজি হচ্ছে রিভাইজ দেওয়ার চ্যাপ্টার, যদি তুমি একদিন পড়ো, তার 2 দিন পরে যদি না পড়ো, রিভাইজ যদি না দাও, তাহলে দেখবা তুমি সব ভুলে গেছো, বুঝতে পারছো? আজকে পড়বা, 2 দিন পর আবার রিভাইজ দিবা, আবার সেটা 3 দিন পর রিভাইজ দিবা, আবার 1 সপ্তাহ পর রিভাইজ দিবা, 1 সপ্তাহ পর দেখবা তোমার একদম পুরো অধ্যায় ঠোঁটস্থ হয়ে গেছে। নোট পড়বা 5 বার করে, বই রিডিং পড়বা 1 বার, কিন্তু প্রতিদিন না, প্রতিদিনের কথা বলতেছি না, তুমি প্রতিদিন নোট একবারই পড়ো, বই একবারই পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি নোট যদি 5 বার পড়ো, বই পড়বা 1 বার, বইটা কম পড়বা কিন্তু নোটটা বেশি পড়বা। তো ভালো থাকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে জীবকোষ এবং টিস্যু এই অধ্যায়ে। আর এই অধ্যায় জীবন পাঠের উপর আমি তোমাদের পরীক্ষা নিব, সেটা আমি পরের সপ্তাহে নিব, তোমাদেরকে আমি বলবো না। আর এই যে মাঝখানে তোমরা 3 থেকে 4 দিন সময় পাবা, এই 3 থেকে 4 দিন পড়ো, এই যে যেই পড়াগুলো দিলাম, বৈশিষ্ট্যগুলো, উদাহরণগুলো সব পড়ো। আর শুক্রবার এবং শনিবারে আমি তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল ক্লাস নেব, শুক্রবারে এমসিকিউ এবং শনিবারে হচ্ছে সৃজনশীল।